মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে কাল ১৪০ উপজেলায় ভোট যুদ্ধ। কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। ২ মেরুতে আওয়ামী লীগ বিএনপি। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর ১০০০ টাকা বেশি, এখনো ১০০০ টাকা। বড় মৌসুমে ৩২ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। ৫২ টাকার চাল ৩০ টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। হজের ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। উমরাতে ৫ লাখের বেশি মানুষ যাওয়ায় প্রভাব পড়েছে নিবন্ধনে, বলছেন ধর্মমন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে খুলে দেয়া হবে থার্ড টার্মিনাল। নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য, জানালেন বিমানমন্ত্রী। আরও ১০টি এয়ারবাস কিনবে সরকার। এবং সংস্কারের নামে তিস্তা সেচ ক্যানেলে ৪,০০০ গাছ নিধন। রংপুর বিভাগে কাটা হচ্ছে অন্তত ৪ লাখ গাছ। বন কর্তৃপক্ষের কাণ্ডে হতবাক পরিবেশবাদী সহ স্থানীয়রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ২৪ উপজেলার ৪২৪ কেন্দ্রে আজ পাঠানো হয়েছে ব্যালট পেপার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটযুদ্ধের জন্য প্রস্তুত ১৪০ উপজেলা। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় ভোট সরঞ্জাম। মঙ্গলবার সকালেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কড়া নিরাপত্তায় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশা করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে ৪১৮ প্লাটুন বিজিবি। আমরা কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না, আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সহযোগী বাহিনী সহ সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। অন্যদিকে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র নদীর পাড়ে। এজন্য ভোটের ৩ দিন 5টি নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। এদিকে ভোটে কারচুপি রোধে রাতে ব্যালট না পাঠিয়ে সকালেই পাঠায় কমিশন। তবে মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করা 24 উপজেলাতে আগের দিনেই পাঠানো হয় ব্যালট পেপার। বাকি ১১,১৩২ কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। দুর্গম হওয়ার পর পার্বত্য অঞ্চলে এসব বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানীয় বাস্তবতার আলোকে আমরা আমাদের এই প্ল্যানটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। প্রথম ধাপে ১৪০টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সরঞ্জাম পৌঁছে দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছায় আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন এবং বরিশালে আছেন শাকিল মাহমুদ। প্রথমেই যাচ্ছি জীবনের কাছে। উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং আজকে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা যদি দেখছি যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পুলিশ, আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম সেগুলো নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম সেগুলো নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের যে কার্যক্রমগুলো রয়েছে, প্রস্তুতিগুলো রয়েছে, অর্থাৎ ভোট কেন্দ্র সাজানো, বুথ সাজানো, মানুষ যে জায়গায় ভোট দেবে সেইগুলো আসলে সাজানো সম্পন্ন হয়েছে এবং মানুষের যে ভোটারদের যে লাইন, সেই লাইন করার জন্য যে বাস দিয়ে সারি করা
সেগুলো করা হয়েছে। এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি যেটি বলছেন যে তারা একেবারে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এই প্রস্তুতি সম্পূর্ণ আগামীকাল সকাল 8টা থেকে ভোট শুরু হবে। এবং পীরগাছা উপজেলার কথা যদি বলি, এই উপজেলাতে 9টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত এবং 2,82,000 ভোটার রয়েছে, যেখানে ভোট কেন্দ্র রয়েছে প্রায় 113টি এবং এই 113টি কেন্দ্রেই কিন্তু 113টি কেন্দ্রের মধ্যে 86 কেন্দ্রই হচ্ছে আসলে অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। এবং তারা যেটি বলছেন যে যেগুলো আসলে অধিক ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার সেগুলোতে আসলে তারা 16 জন করে আনসার সদস্য, 4 জন করে পুলিশ সদস্য এবং একই সাথে প্রিজাইডিং পুলিশ অফিসার এবং এই ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে, বিজিবি থাকবে, র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং 4 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং প্রথম ধাপের যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু রংপুরের 2টি উপজেলায় নির্বাচন হবে, একটি হচ্ছে পীরগাছা উপজেলা, আরেকটি হচ্ছে কাউনিয়া উপজেলা এবং 2 উপজেলায় কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিলে কিন্তু 27 জন প্রার্থী রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। সব জায়গায় আমরা যেটি দেখছি যে আসলে আগামীকালকের নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং এখন পর্যন্ত ব্যালট পেপার ছাড়া বাকি যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু আসলে কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে গেছে। তো সব মিলিয়ে এখন আমরা বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী শাকিল, তার কাছে শুনবো সেখানকার পরিস্থিতি। দেখুন, রাত পোহালে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সকালে দেখেছি যে বরিশালের যে 2টি উপজেলায় এবার নির্বাচন হবে, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ, এই 2টি উপজেলায় কিন্তু যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু সকাল 10টায় নির্বাচন যে কর্মকর্তারা আছে তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এছাড়া বিকেলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মহড়া দিয়েছে। আমরা দেখেছি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রায় 1100 পুলিশ সদস্য কিন্তু এই নির্বাচনে মোতায়েন থাকবে। এছাড়া জেলা পুলিশের 900 পুলিশ সদস্য কিন্তু এই নির্বাচনে থাকবে। এছাড়া বরিশাল র্যাব 8-এর 2টি উপজেলায় দুটি করে মোট 4টি টহল টিম এই নির্বাচনে অংশ নেবে। এছাড়া আরও 4টি টহল টিম কিন্তু রিজার্ভ হিসেবে থাকবে। এবং এই যে বরিশালের যে 2টি উপজেলায় আসলে এই নির্বাচন হবে, সেই 2টি উপজেলার প্রতিটি কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ সদস্য এবং 13 জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে বরিশাল সদর উপজেলার কেন্দ্র হয়েছে 68টি। এই 68টি কেন্দ্রে এই উপজেলায় মোট ভোটার 1,95,299 জন। চেয়ারম্যান পদে নির্বাচন করছে 5 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে বাকেরগঞ্জে মোট কেন্দ্র রয়েছে 113টি, মোট ভোটার 3,01,211 জন। বাকেরগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচন করছে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে 3 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে 2 জন। আর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। এরই মধ্যে কিন্তু প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যে ভোট গ্রহণের যে সরঞ্জাম আছে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা এরই মধ্যে কিন্তু আসলে ভোট কেন্দ্রে পৌঁছেছে এবং ব্যালট সকালেই পৌঁছে যাবে বলে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আসলে পুলিশ সদস্যরা অবস্থান করছে। এছাড়া র্যাবের টহল টিম প্রতিটি তাদের যে 4টি যে টিম আছে 2টি উপজেলায়, তারা প্রতিটা ইউনিয়নে কিন্তু টহল দিচ্ছে র্যাবের যে টিমগুলো আছে সেই টিম। এবং উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ছিল বরিশাল থেকে উপজেলা নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে, তার আগে যুক্ত ছিলাম রংপুরের পীরগাছা থেকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন বেকায়দায় নেই বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না তা কমিশনের দেখার বিষয় না। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি
সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ব্যালট যুদ্ধে বিএনপি না থাকলেও উপজেলা নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধী নেতারা বলছেন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবারের ভোটও হবে সাজানো, নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না। বিএনপির এমন দাবি উড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা। তারা বলছেন ভোটে দাঁড়ানোয় একের পর এক নেতাকে দলটি বহিষ্কার করায় অংশগ্রহণমূলক নির্বাচনের বড় উদাহরণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এই ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় 150 নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে তারা। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হয় উপজেলা নির্বাচন সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। কেমন হবে ভোট সে নিয়ে প্রধান দুই দলের পর্যবেক্ষণ একেবারেই বিপরীতমুখী। নির্বাচন কমিশন তো আর বলার অপেক্ষা রাখে না, সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ, এদের উপরে কারো কোনো আস্থা নেই। সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই, হয়তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য এবং একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফ্রি নির্বাচন, ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাপক আশাবাদী থাকলেও বিএনপি নেতারা বলছেন ভোট বর্জন করে বিএনপির অনুকূলে কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। তারা এটা সার্বিকভাবে বর্জন করবে। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে বলা যাবে না। এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 4 ধাপে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বোরো মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান আর 45 টাকা কেজিতে 11 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তায় অবশ্যই ধানের জাত উল্লেখ থাকতে হবে বলে জানান তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গত বছরের তুলনায় 2 টাকা বেশিতে প্রতি কেজি 32 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 1 টাকা বেশিতে প্রতি কেজি 45 টাকা দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 44 টাকা করে আতপ চাল কিনবে 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি 34 টাকা দরে 50,000 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী 31 আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ, আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে। 14% আর্দ্রতা, 14% কিনা। এদিকে কেজি প্রতি 2 টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা। আমাদের ধানের দাম তো কম,
এই হিসাবে আমাদের কেমনে পোষাবে এটা বলেন? আকাশে বৃষ্টি বাদল না থাকার কারণে 1 বিঘা মাটি 7 থেকে 8 হাজার টাকা পানি খরচায় চলে গেছে। কীটনাশকের দাম বেশি, বিষের দাম বেশি, সেচের পয়সা লাগতেছে বেশি। সারা দেশে এরই মধ্যে 50 থেকে 60% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 52 টাকার চাল 30 টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। সকালে মে মাসের কার্যক্রমের উদ্বোধন করে প্রধান বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার স্থায়ী দোকানের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আগামী জুলাই থেকে সুবিধা পাবেন কার্ডধারীরা। পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়বে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার, নাভিশ্বাস ক্রেতার। সরকারের নানা উদ্যোগের পরও তা থেকে মুক্তি মেলেনি এখনো। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবি। ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডালসহ কয়েকটি পণ্য বিক্রি করে থাকে সরকারি বিপণন সংস্থাটি। তবে এবার দেওয়া হচ্ছে শুধু তেল, মসুর ডাল ও চাল। মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাজারের 52 টাকা কেজির চাল 30 টাকায় কিনতে পেরে খুশি কার্ডধারীরা। তবে সাশ্রয়ী মূল্যে পণ্য পেলেও নানা জটিলতার অভিযোগ উপকারভোগীদের। 3টা মালের লাগে সকাল 9টার থেকে 12টা বাজে দাঁড়াইতে দেয় না, সিরিয়ালে ধাক্কা দিয়ে ফালাই দেয় যে বাচ্চা নিয়ে আসছো কেন, চলে যাও। এই ভোগান্তিটা যেন দূর করে। 1 মাস দিলে আবার আরেক মাস দেয় না, দিলেও মনে করে যাগর আত্মীয় স্বজন আছে হ্যাঁ করে দিয়ে ফেলা। এই মাল তো মনে করেন 5-7 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, আরো কিছু মাল পাইলে মনে করেন ভালো হইতো। এদিকে জুলাই থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রির কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলেও জানান তিনি। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। তালিকায় চিনি ও পেঁয়াজ থাকলেও এবার তা বিক্রি করছে না টিসিবি। এই দফায় 100 টাকা লিটারে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 30 টাকা করে 5 কেজি চাল ও 60 টাকা করে 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন কার্ডধারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বেশিরভাগ শর্ত পূরণ করায় ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া দিয়েছে সফররত আইএমএফ প্রতিনিধি দল। সকালে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অর্থ বিভাগের বাজেট ও সামষ্টিক অর্থনীতি বিভাগের সঙ্গে বৈঠক করে সংস্থাটি। বৈঠকে অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। সফররত প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় নেওয়া উদ্যোগে সন্তুষ্ট বলে জানা গেছে। তবে সমস্যা এখনো রয়েছে রিজার্ভের বিষয়ে। গত 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করছে আইএমএফ। এর আগে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঋণের তৃতীয় কিস্তির জন্য 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করা হয়েছে। জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ হলো ঢাকায়। অনুষ্ঠানে আইওএম পরিচালক জানান, গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তা অবৈধ অভিবাসন, ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12%ই বাংলাদেশের বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। এছাড়া রোহিঙ্গারা বাংলাদেশে সন্ত্রাসবাদ সহ নানা হুমকি ডেকে এনেছে। বিশ্বব্যাপী অভিবাসীদের নিয়ে কাজ করে জাতিসংঘের অঙ্গ সংস্থা আইওএম। সংস্থাটির মহাপরিচালক 4 দিনের সফরে এখন ঢাকায়। মঙ্গলবার শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় আইওএম মহাপরিচালককে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ করা হয়। আইওএম সদর দপ্তর জেনেভার বাইরে এই প্রথম প্রতিবেদন প্রকাশ হলো ঢাকায়, যেখানে উঠে আসে বিশ্বব্যাপী 28 কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। গেল 22 বছরে বিশ্বে অভিবাসী আয় বেড়েছে 650%। এদিকে অবৈধ অভিবাসনের ঝুঁকিও দিন দিন বাড়ছে উল্লেখ করে আইওএম মহাপরিচালক বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত মানুষের মধ্যে 12%ই বাংলাদেশের। Remittances that contribute a significant amount to the national economy, and tragically, countless examples of how irregular migration can make people more vulnerable. In fact, 12% of the deaths of those crossing the Mediterranean this year
have been nationals of this country. প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। আর নিজ দেশে অন্তদ্বন্দ্ব ও প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন 7.5 কোটি মানুষ। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগও যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। The number is about 1.3 million, not 1.2 million, because every year 35,000 newborn children. So every year it is increasing. But we are facing the challenges because of these people: law and order situation, drug trafficking, human trafficking, and the Rohingya camps have become a breeding space for fanatism and terrorism. প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে জনসংখ্যার 3.5% মানুষ অভিবাসী হিসেবে কাজ করেন। এর মধ্যে নারী 48%। গেল বছর নানা কারণে বিশ্বের 8,500 অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। 9 মে থেকে হজের ফ্লাইট শুরু হবে, তবে এখনও কাটেনি ভিসা জটিলতা। সৌদি সরকার হজের ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছে হাব। এদিকে ধর্মমন্ত্রী জানান, এবার 5 লাখের বেশি মানুষ ওমরা করতে যাওয়ায় খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। হজ প্যাকেজের খরচ কমিয়েও পূরণ হয়নি কোটা। সময় না পাওয়ায় হজ নিবন্ধন করতে পারেননি অনেকেই। এমনটা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় বলছে, ওমরাতে 5 লাখের বেশি মানুষ যাওয়ায় প্রভাব পড়েছে নিবন্ধনে। এবছর 1,27,000 জনের কোটা থাকলেও এখন পর্যন্ত পূরণ হয়নি 1 লাখও। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত, যে 1.5 লাখ টাকা হইলে আমরা 2 লাখ টাকা হইলে আমরা উমরা করতে পারি। তো যারা চিন্তা করে যে হজ করতে যাব, আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে, আবার এদিকে এটাও এই কাজটা কিন্তু তারা করে যাচ্ছে, এরকম হয়তো মানুষের একটা ধারণা। হজযাত্রীদের সহযোগী হয়ে ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, অর্থ সাশ্রয়ে এবার সৌদি আরবে থাকা শিক্ষার্থীদের নিয়োজিত করা হবে হাজিদের সহায়তায়। তো আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কি ত্রুটি আছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় হজ ভিসা ইস্যুর মেয়াদ মে মাসের 11 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে হাব। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। গাছের অভাবে যখন দাবদাহ বাড়ছে, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য, ঠিক এই সময় রংপুরে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের নামে 4,000 গাছ কাটছে বন বিভাগ। আর পুরো বিভাগে গাছ কাটা হচ্ছে অন্তত 4 লাখ। এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পরিবেশবিদ সহ সাধারণ মানুষ। তবে একাধিকবার চেষ্টা করেও বন বিভাগের কোনো বক্তব্য মেলেনি। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গাছ হত্যার এমন নিঠুর দৃশ্যায়নের মঞ্চ রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেল। প্রায় 5 কিলোমিটার ক্যানেলের অন্তত কয়েক হাজার গাছ এভাবেই কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্কারের নামে দরপত্র দিয়ে সেচ ক্যানেলের 2 ধার সহ পৌর বিভাগের প্রায় 4 লাখ গাছ কাটছে বন বিভাগ, যা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা স্কুল যাই, মানে ছায়ার মধ্যে দিয়ে যাইতাম, এখন তো কোনো ছায়া নাই, মরুভূমির মতো হয়ে গেল। এই গাছগুলো নিজের হাতে লাগাছি, নিজে মানুষ করে বড় করছি, এখন গাছগুলো উঠে নিয়ে গেল, এখন তো ছায়া পাবো না। 600 গাছ আমাদের কাটা হয়েছে আর 150 গাছ আছে। শ্রমিকের এই কুড়ালের কোপ যেন গাছের গোড়ায় নয়, আঘাত করছে পৃথিবীর হৃৎপিণ্ডে। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে গাছের গুরুত্ব যখন সর্বত্র, তখন উল্টো পথে বন বিভাগ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন বিপর্যস্ত রংপুর বিভাগ, তখন আত্মঘাতী এমন পদক্ষেপকে পাশ কাটিয়ে গাছ রক্ষায় অগ্রাধিকার দেওয়ার দাবি পরিবেশবাদীদের। যে প্রকল্প গ্রহণ করাই জনবান্ধব হয় নাই, সেই প্রকল্প যখন আবার পরিবেশ বান্ধব না করে পরিবেশের ক্ষতি করে, তখন এটা কয়েক স্তরে আসলে ক্ষতি সাধন করেছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় সব মহল থেকে যখন গাছ রক্ষার দাবি উঠেছে, ঠিক সে সময় কেন এমন সিদ্ধান্ত, বিষয়টি জানতে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 2 সংস্থার বেশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য।
সিডিএ ও সিটি কর্পোরেশনের একে অপরের দোষারোপের সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। এদিকে অনন্য এবং কর্ণফুলী আবাসিকে 2000 প্লট মালিকদের 15 বছর আগে বুঝিয়ে দিলেও গড়ে ওঠেনি একটিও ভবন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও 20 বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকাল একটু মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আঁকড়া বসায়। কল্পলোকে 1750 প্লটের মধ্যে গড়ে ওঠা 400 ভবনে 40,000-এর বেশি মানুষের বাস। একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি, এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে। তার থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা কমপ্লিট করে আমরা সিটিজনকে হ্যান্ড ওভার করে দিব। ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই, কারণ এখানে যে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। 15 বছর আগে অনন্যায় 1,500 ও 30 বছর আগে কর্ণফুলী আবাসিকে 489টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীতে নিয়মের তোয়াক্কা না করে আবাসিক ভবনেই চলছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই ট্রেড লাইসেন্সও। এত সব অনিয়মে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রশাসনের দায়িত্বহীনতাই কারণ। তিলোত্তমা ঢাকা নগরীর ইট, কাঠ আর পাথরে চলে শ্রমজীবী কর্মজীবীর জীবন সংগ্রাম, আর সেই সুযোগই নিচ্ছেন অর্থলোভী মহল। আবাসিক ভবনেই দেদারসে চালাচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড, নেই নীতিমালার তোয়াক্কা। রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টর, কাগজে কলমে এটি একটি আবাসিক এলাকা, তবে দেখে সেটা বোঝার উপায় নেই। প্রায় 700 প্লটের অর্ধেকই ছেয়ে গেছে দোকানপাট, হোটেল, গাড়ির গ্যারেজ কিংবা বাইং হাউসে। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা এটা ঠিক রেখে এগুলো করতে হবে। আবাসিক এলাকা, এটা বাণিজ্যিক জিনিসটা এটা ঠিক না। আমার পেছনে একটি আবাসিক হোটেল রয়েছে। রাজধানীর উত্তরা, বনানী কিংবা ধানমন্ডিতে এমন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অভাব নেই। প্রশ্ন হচ্ছে, আবাসিক এলাকার মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি তারা পায় কি করে? প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় একটিরও নেই ট্রেড লাইসেন্স। কেউ আবার অন্যের ট্রেড লাইসেন্স দিয়েই ম্যানেজ করছেন প্রশাসনকে। ফার্মেসির লাইসেন্স দিয়ে করছেন মুদি ব্যবসা। প্রথমে এটা মুদি দোকানে ছিল, মুদি দোকান থেকে একজন ফার্মাসি দিয়েছিল, তো আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমরা এটা করছি, মানে দেখতে পারি আপনারা ওটা আগে তো না, ইয়ান লাইসেন্স দেয় না, তো লাইসেন্স দেয় না, তাও তবু আপনারা ব্যবসা কিভাবে করছেন? এইভাবে করতেছি। একই অবস্থা অন্যান্য আবাসিক এলাকাতেও। রাজধানীর ধানমন্ডি, বনানী সহ বাদ নেই অভিজাত এলাকা গুলশানও। নগর পরিকল্পনাবিদরা অবশ্য এর দায়ভার চাপাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর। বলছেন নগরীতে এমন মিশ্র অবস্থা সৃষ্টি সংস্থাটির ব্যর্থতার ফসল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে নেইবারহুড ফিলিংস আবাসিক অঞ্চলে থাকে, সেটাকে যেভাবে ক্ষুণ্ণ করে, সেই জায়গায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেই চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সাংস্কৃতিক আঙ্গিনা, এই সমস্ত বিষয়গুলোকে অবজ্ঞা করার একটা চেষ্টা করছে। নিয়মের তোয়াক্কা না করে যে ভবন মালিকরা শুধুমাত্র অর্থলোভে একই বাড়িকে আবাসিক ও বাণিজ্যিক করে তুলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ নগরবিদদের। নিরাপদ ও পরিকল্পিত নগরী আমরা সবাই চাই, তবে এর মাঝেও রয়েছে নীতিমালা জটিলতা। একদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নীতিমালা বলছে, কোনো সড়ক যদি 100 ফুট হয় তার পাশে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা যাবে। অন্যদিকে এর কোনোভাবেই সমর্থন করে না রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান। তাই বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসতে হবে, তবেই পাওয়া যাবে একটি সুন্দর নগরী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আব্দুল্লাপুর থেকে আশুলিয়ার বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2027 সালের শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগে। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল, বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে অ্যাডগ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40%। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভারতের লোকসভা নির্বাচনের 3য় পর্বের ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও 1352 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। উত্তর পূর্ব ভারতের আসাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ির একটি ভোট গ্রহণ কেন্দ্র এটি। মঙ্গলবার সকাল 7টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যায়। শুধু ধুবড়ি নয়, এদিন ভারতের 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ চলছে। গুজরাটের আহমেদাবাদের একটি স্কুলে ভোট দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই কেন্দ্রে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। 3য় দফায় ভাগ্য নির্ধারিত হবে দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনীতিকের। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোদীর মন্ত্রিসভার প্রভাবশালী আরও 5 জন মন্ত্রীর। এদিকে প্রথম এবং দ্বিতীয় দফার মতোই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হচ্ছে এদিন। তবে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। গ্রেফতার হন কয়েকজন ভুয়া ভোটার ও এজেন্ট। দুপুর 12টার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 5 শতাধিক অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। লোকসভার ভোট চলবে স্থানীয় সময় সন্ধ্যে 6টা পর্যন্ত। 3য় পর্যায়ের ভোটের মধ্য দিয়ে দেশটিতে 284 আসনের ভোট সম্পন্ন হচ্ছে। 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভা। বাকি 4 দফায় নির্বাচন কমিশনকে ভোট নিতে হবে বাকি 259 আসনে। এভাবেই সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে ভারতের সাধারণ জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। আর এই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামীর 5 বছরে একটি শক্তিশালী ভারত গড়ার পক্ষে তারা রায় দান করলেন। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
লোকসভা নির্বাচনের আরও খবর জানাতে আসামে আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তৌহিদ হৃদয় ও জাকেরের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ দল 165 রান সংগ্রহ করেছে এবং 166 রানের আসলে চ্যালেঞ্জিং যে স্কোর সেই জয়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু জিম্বাবুয়ে ব্যাটিং করছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংয়ের কথা যদি বলি, বাংলাদেশের টপ অর্ডাররা কিন্তু প্রথম 2 ম্যাচের মতো আজকেও কিন্তু অনেকটাই ব্যর্থ এবং বারবার যে প্রথম সারি ব্যাটসম্যানদের নিয়ে বাংলাদেশের কথা হচ্ছিল তারা তৃতীয় ম্যাচে এসেও কিন্তু নিজেদেরকে আসলে মেলে ধরতে পারেনি। বিশেষ করে লিটন দাসের কথা যদি বলি, লিটন দাস কিন্তু প্রথম 2 ম্যাচেও চট্টগ্রামে আসলে রান করাই ভুগছিল। আজকে যেহেতু বাংলাদেশ তৃতীয় ম্যাচে এসে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, যার কারণ হচ্ছে এর আগে 2টি ম্যাচে বাংলাদেশ টসে জিতেও ব্যাটিং না নিয়ে নানা সমালোচনা হয়েছিল। আজকে টসে হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল টাইগাররা। যেহেতু টি-20 বিশ্বকাপ রয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন করে সেটিরও একটি পরীক্ষা ছিল বলা যায় আজকে, এবং যথারীতি আজকেও কিন্তু বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যান কিংবা ওপেনার যারা রয়েছে তারা কিন্তু ব্যর্থ, এবং লিটন যেমন ব্যর্থ হয়েছে তেমনি আমরা দেখেছি বাংলাদেশের অধিনায়ক শান্তও কিন্তু আসলে অল্প রানে কিন্তু আউট হয়ে গেছেন। এবং প্রথম ম্যাচে যিনি অভিষেকে 50 করেছিলেন তানজিদ তামিমের কথা যদি বলি, তামিম কিন্তু আজকে বড় স্কোরের স্বপ্ন দেখালেও কিন্তু তিনি 22 বলে 21 রান করেছেন। তবে এর পরের যে বিষয়টি, তৌহিদ হৃদয় প্রথম ম্যাচ থেকে শুরু করে দ্বিতীয় ম্যাচেও কিন্তু ভালো খেলেছেন। আজকে তৃতীয় ম্যাচে এসে টি-20তে তার প্রথম যে 50 সেটি কিন্তু তিনি সংগ্রহ করেছেন এবং 57 রান করেছেন, এবং তার সাথে ভালোই সঙ্গ দিয়েছেন জাকের, এবং দুইজনের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ 166 রানের একটি আসলে ফাইটিং স্কোর দিয়েছে। তবে জিম্বাবুয়ে আমরা দেখেছি ব্যাটিংয়ে নেমে কিন্তু তারা বাংলাদেশের বোলারদের বোলিং তোপে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশ দল তাদের 4টি উইকেট নিয়েছে, এবং এই মুহূর্তে আসলে আজকে যদি বাংলাদেশ দল জয় পায় তাহলে চট্টগ্রাম থেকেই সিরিজ নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে কাল 139 উপজেলায় ভোট যুদ্ধ। কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, স্থগিত হলো সরিষাবাড়ির নির্বাচন। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। বড় মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। 52 টাকার চাল 30 টাকায় কিনছেন টিসিবির কার্ডধারীরা। এবং হজের ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ওমরাতে 5 লাখের বেশি মানুষ যাওয়ায় প্রভাব পড়েছে নিবন্ধনে, বলছেন ধর্মমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ সোহার। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।